মুখোশ পরা মৃত্তিকাকে হাতে নাতে ধরল ওম আর শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ সবাইকে সমস্ত নিয়মকানুনগুলো ভালো মতন বুঝিয়ে দেয়, যাতে সবাই সেই সমস্ত নিয়মকানুনই পালন করতে পারে। কিন্তু মৃত্তিকা, রোহিণী, ওম সবাই প্রোটেস্ট করতে থাকে আর বলে, আমরা কেউ কোনো কথা শুনবো না, আমাদের পক্ষে শোনা সম্ভব না। আর কেনই বা তোমার কথা মতো আমরা কাজ করতে যাব, কিসের জন্য, সেটা কখনো সম্ভব হবে না। আর কথাটা শোনার পরেই এরপরেই শ্রাবণ বলে, আমি যেটা বলেছি সেটা যদি আপনারা কেউ না শোনেন, তাহলে এরপর থেকে আরও অনেক নিয়মকানুনই দেব, যেটা আপনারা মানতে পারবেন না। এবার নিজেরাই ভেবেচিন্তে দেখুন কি করবেন, কারণ নিয়মকানুন মানলে আপনাদেরই ভালো, আর যদি না মানেন তাহলে আমার আর কিছু করার নেই। ওম বলে, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই হুমকি দেওয়া হচ্ছে? তুমি জানো আমি তোমার কি ক্ষতি করতে পারি? শ্রাবণ বলে, কি আর করবেন আপনি, আপনার পক্ষে কিছু করা সম্ভবই না, কারণ আপনি তো কিছুই পারেন না করতে। এরপরেই মৃত্তিকা বলে, শ্রাবণ তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো, যেটা আমার একদমই ভালো লাগছে না। আর তখন শ্রাবণ বলে, কি বলুন তো নতুন মা, জীবনে অনেক কিছুই না খারাপ লাগে শুরুতে, কিন্তু আস্তে আস্তে মানুষ সেটাতেই অভ্যস্ত হয়ে যায়। আপনাদের অবস্থাও হয়েছে এখন, তাই আপনারা বরং সেটাই করুন যেটা আমি বলছি, সেক্ষেত্রে আপনাদেরই লাভ হবে। রোহিণী বলে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? রোহিণীর কথা শুনে শ্রাবণ তখন বলে, দেখো, আগে তো এই বাড়ি থেকে হাত খরচা দেওয়া হতো সবাইকে, এখনও দেওয়া হবে, তবে হিসাব বুঝে, পরিমাণ বুঝে। এখন আর আগের মতো হাত খরচা কাউকে দেওয়া হবে না। আশা করি এই দুদিনে তোমরা বুঝতে পেরেছো একটা মানুষের জীবনে টাকার প্রয়োজন ঠিক কতটা। আর আমার কিছু করারও নেই, কারণ দাদুর ডেয়ারি থেকে যেটুকু আসবে আগে সংসারের ক্ষেত্রে যাবে, তারপরে বাকি সব। তাই তোমাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বাড়তি খরচা কেউ করবে না। এর মধ্যেই দেখা যায় যে সানায়া বলে, বৌদিভাই যেটা করছে সেটা তো ঠিকই করছে, তোমরা বৌদিভাইয়ের সাথে এরকম কেন করছো? আর তাছাড়া বৌদিভাই এই পরিবারের ভালো চায়, ভালোটা তোমরা কেন কেউ মেনে নিতে পারছো না বলো তো? এরপর আর কেউ কোনো কথা বলতে চায় না। মৃত্তিকা মনে মনে এটাই বলে, একবার সুযোগ পাই, তারপর শ্রাবণকে কি করে টাইট দিতে হয় সেটা আমারও খুব ভালো মতন জানা আছে। শুধুমাত্র সুযোগের অপেক্ষা করছি, কবে সেই সুযোগটা আমার জীবনে আসবে। এর মধ্যেই মল্লার কথা বলতে থাকে তার মায়ের সাথে। তার মা যখন রান্না করছে, তখনই সেই চাঁদমণি ডেয়ারির ঘিটা তার হাতে তুলে দেয়। আর যখন তার মা ঘিটা দিতে যাবে, গন্ধতে ভরে গেছে, আর বলে, এটা তো চাঁদমণি ডেয়ারির ঘি, তাই না? তখনই মল্লার বলে, হ্যাঁ, এটা চাঁদমণি ডেয়ারিরই ঘি। কিন্তু বসুন্ধরা তখন বলে, কেন কেন তুই ওদের সাথে আবার যোগাযোগ রেখেছিস, কিসের জন্য বল? তুই এরকমটা করতে পারিস না, কোনোভাবেই পারিস না। এরপরেই মল্লার বলে, উফ মা, তুমি একটু শান্ত হও না, তুমি যদি এরকম অবুঝের মতন করতে থাকো তাহলে কি করে হবে বলো তো? তুমি এমনটা করো না, সবটা আমাকে সামলাতে দাও, এই ঘিটা দিয়ে আজকে শুক্তোটা রান্না করো। কিন্তু বসুন্ধরা এটা বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হলো যে ঘোষবাড়ির সাথে আবারও মল্লার যোগাযোগ রাখা শুরু করছে। যেই ঘোষবাড়ির জন্য আমাদের সব কিছু হারিয়ে গেছে, সেই ঘোষবাড়ির সাথে যোগাযোগ রেখে কী বা হবে? এরপরেই মল্লার তখন বলে, মা, ঘোষবাড়িতে এখন এমন একজন এসেছে যে পুরো তোমার মতো ঘোষবাড়িটাকে আগলে রাখতে চাইছে। সেই ঘোষবাড়িতে এখন খুশির জোয়ার বইছে, কিন্তু অনেক মানুষই আবার বিরোধিতা করছে। বুঝতে পারছো তো আমার কথাটা? এর মধ্যেই শ্রাবণ রান্না করতে থাকে, আর অন্যদিকে কাকি সবজি কেটে দিয়ে হেল্প করতে থাকে শ্রাবণকে। শ্রাবণ তখন সমস্ত মশলার ব্যাপারে কথা বলছে কাকির সাথে। রানু তখন বলে, সত্যি শ্রাবণ, দিদি যেভাবে সবটা করতো, এখন তো দেখছি তুমিও সবটা সেভাবেই করছো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, যাই বলো না কেন, তুমি এরকমভাবে দিদির মতন সংসারটা আগলে রেখেছো, আমার সত্যি খুবই ভালো লাগছে। এরপরে শ্রাবণ বলে, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে এক সূত্রে বেঁধে রাখার শপথ নিয়েছি যে কাকি, আমাকে তো এই কাজটা খুব ভালোভাবে পালন করতেই হবে। আচ্ছা কাকি, তুমি আমাকে একটা কথা বলবে যে মা কিভাবে মারা গেছে? তখনই রানুর হাতটা কেটে যায়।
শ্রাবণ বলে, এ বাবা সরি সরি, আমি তোমাকে খুব ডিস্টার্ব করলাম, তাই জন্যই তো হাতটা কেটে গেল, তাই না? দাঁড়াও দাঁড়াও, ভালো মতন একটু মলম লাগিয়ে দিতে হবে। রানু তখন বলে, আমরা জানি না শ্রাবণ, আর এইসব কথা তুমি এখন বলো না, তাহলে বাড়িতে অনেক ঝামেলা শুরু হবে, যেটা হয়তো খুব একটা ভালো হবে না। শ্রাবণ বলে, কেন, মায়ের কিভাবে মৃত্যু হয়েছে সেটা আমি জানতে পারবো না? রানু তখন বলে, দরকার নেই দরকার নেই, এসব কথা জানার দরকার নেই। এদিকে মল্লারের কাছে বসুন্ধরা জিজ্ঞেস করে, বলতো কে কে এসেছে ঘোষবাড়িতে? তখনই মল্লার বলে, ঘোষবাড়িতে ওমকার ঘোষের স্ত্রী শ্রাবণ ঘোষ এসে সব কিছু বদলে দিচ্ছে, না হলে তো ওই ডেয়ারিটা তোমার নামেই হয়ে যেত, তোমাকে আমি উপহার দিতাম, একটুর জন্য এই চান্সটা মিস হয়ে গেল, আর সেটার জন্য দায়ী হচ্ছে ওই শ্রাবণ ঘোষ। এর মধ্যেই দেখা যায় বসুন্ধরা মল্লারকে বলতে থাকে, তুই ওসব ঝামেলায় জড়াস না বাবা, আমরা আর চাই না ওখানে ফিরে যেতে, কেন তুই নিজে সেদে সেদে ঝামেলা বাড়াতে চাইছিস বলতো? মল্লার বলে, ওরা তেমন কিছু জানতে পারবেও না, কারণ আমি মল্লার এই যে রয়েছি না, শুধুমাত্র বলেছি মিউজিক কোম্পানি আমি একটা চালাই, ব্যাস এটুকুই, আমার কোনো ডিটেলস বায়োডাটা কোনো কিছুই কেউ জানে না। এর মধ্যেই দেখা যায় যে মৃত্তিকা, রোহিণী, অভি তিনজন মিলে কথা বলতে থাকে। রোহিণী বলে, এই রকমভাবে চলতে পারে না, কোনোভাবেই না, টাকা পয়সা ছাড়া কি আর জীবনে বাঁচা যায়? অভি তখন বলে, দেখো, এখন যদি তুমি শ্রাবণকে খেপিয়ে তোলো তাহলে আমাদেরই কিন্তু ক্ষতি হবে, তাই বলছি অন্তত যা করবে মাথা ঠান্ডা করে করো, সেক্ষেত্রে আমাদেরও ভালো হবে আর বৌদি ভাইয়েরও ভালো হবে। তখনই রোহিণী বলে, আমি কি করব না করব সেটা কি তুমি আমাকে বলে দেবে? শোনো, একটাও না আউফাও কথা বলবে না, চুপ একদম। মৃত্তিকা বলে, কি হচ্ছেটা কি, তোমরা কি এখন ছেলে মানুষের মতন ঝামেলা শুরু করলে নাকি? এর মধ্যেই শ্রাবণ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথাই ভাবতে থাকে। তখনই চলে এসেছে ওম আর বলে, কি শ্রাবণ, সব কিছুই তো ভালো চলছে তাই না? এই প্রথম কোনো মহিলাকে দেখলাম একটার পর একটা ডিল ছেড়ে সমস্ত পুরুষদের সাথে আবার ডিল করতে লেগে যায়, তাই না? তা মল্লার বাবুর সাথে শুধু কি গানের ডিলটাই হয়েছিল, নাকি আরও অনেক কিছুরই ডিল হয়েছে? তখনই শ্রাবণের মনে পড়ে যায় মল্লারবাবু বলেছিল, ঘোষবাড়ির পরতে পরতে অনেক রহস্য আছে, সমস্ত রহস্যের কথাই বলবো, কিন্তু আপনি এই ডিলটা কাউকে বলতে পারবেন না। এই আংটিটা রাখুন, এটা সবসময় হাতে দিয়ে রাখবেন, আর এই আংটিটাই মনে করিয়ে দেবে আমাদের ডিলের কথা কাউকে বলা যাবে না। কি বুঝতে পেরেছেন তো? শ্রাবণ সেই আংটিটা পরে নিয়েছিল, ওমের কথা শুনছে আর ভাবছে সেই কথাগুলো। এরপরই শ্রাবণ বলে, আপনি জানেন না আমি কেন গানের ডিলটা নিতে বাধ্য হয়েছি? কারণ এখন শেঠজিকে যদি খেপিয়ে তুলি তাহলে সেটা আমাদের জন্যই খারাপ হবে, আর আমি সেই খারাপটা কোনোভাবেই হতে দিতে পারি না, সেই জন্যই বলেছি, বুঝতে পেরেছেন? আপনি যদি বুঝতে না পারেন সেই দায়িত্ব আমার না। এদিকে মল্লারবাবু বসে বসে ভাবতে থাকে সমস্ত আগের দিনের কথা, আর খুবই কষ্ট পায় সেই কথাগুলো ভেবে। এর মধ্যেই মৃত্তিকা তো ঘরেই ছিল। শ্রাবণ জানতে পেরে গেছে এই মাস্কম্যান আসলে মৃত্তিকা। তখনই শ্রাবণ আর ওম দুজন মিলে চলে এসেছে আর বলে, কি ম্যাডাম, মুখোশ পরে থাকলেই কি আসল চেহারা বদলে যায়? পুলিশ এসে গেছে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু তখনই হঠাৎ করে তিতলি ফোন করেছে আর বলে, মানি আমি একদম ভালো হয়ে গেছি। কিন্তু তিতলির পেছন দিকেই ছিল সেই আর একটা মাস্কম্যান। এরপর শ্রাবণ ভাবতে থাকে, নতুন মাকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, তাহলে আর কে মাস্কম্যান আছে? আর যেটা দেখে শ্রাবণ পুরোই চমকে যায়।